লাস্ট 20 ইয়ার্স বিদেশি কোচেরা ভারতীয় ফুটবলকে কি দিয়েছে জানা নেই। এক্সপোজ করে দিল যে আমরা আর কোনো ছেলেদেরকে সুযোগই দিইনি সেইভাবে। আজকে ভারতীয় ফুটবল যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা একটা করুণ পরিস্থিতি। আজকে যদি তুমি ইথিওপিয়ায় যাও, তুমি যদি নাইজেরিয়ায় যাও, তারা কি মাঠে প্র্যাকটিস করে দেখলে তুমি কেঁদে ফেলবে। কিন্তু তারা কিন্তু সেইভাবে তারা ওয়ার্ল্ড কাপ খেলে যাচ্ছে প্রত্যেক বছর। তাদের দেশের পরিকাঠামোও নেই। বাংলার ফুটবল সম্পর্কে বাঙালির আবেগ, অনুভূতি, উৎসাহ সবই কমে গেছে। বাংলার ফুটবলের এই দশা হলো কেন? আমাদেরও হয়তো কোচ হিসেবে বা আমরা যারা প্রশিক্ষণে আছি বা আমরা যারা অফিসিয়াল আছি তারাও টু সাম এক্সটেন্ট দায়ী এই কারণে যে আমরা সেইভাবে হয়তো খুঁজিনি। স্যাপ কাপ চ্যাম্পিয়ন হয়ে আমরা হই হই করছি। স্যাপ কাপটা কোনো স্ট্যান্ডার্ডই নয়। ভারতীয় ফুটবল ওয়ার্ল্ড কাপে পারফর্ম করবে আমি আগামী 10 বছরের মধ্যে কোনো পজিটিভ দেখতে পাচ্ছি না। গ্রাসরুট লেভেলটাকে আমরা যতক্ষণ না ইমপ্রুভ করতে পারছি আমাদের পক্ষে অনেক টাফ ওয়ার্ল্ড কাপ খেলা। আজকে 2060 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য এখন থেকে প্ল্যান করছে জাপান। ফেডারেশনের লোকজনের একটু বিদেশি কোচের প্রতি বেশি দুর্বলতা নয় কি? আজকে পৃথিবীতে যদি 36টা টিম খেলে, তুমি 30টা টিমকে দেখবে তাদের জাতীয় দলের কোচ হলো তাদের দেশীয় কোচ। ভারতীয় ফুটবল টিমের অবস্থা তো খুবই খারাপ মনে হচ্ছে, কারণ এমন অবস্থা যে একজন স্ট্রাইকারকে অবসর ভেঙে ফিরিয়ে এনে তার উপর নির্ভর করতে হচ্ছে। মাঠে হার্ডলি 150 থেকে 200 লোক। তো একটা সন্তোষ ট্রফি ফাইনাল হচ্ছে, তার মানে তুমি সন্তোষ ট্রফিটাকে কতটা গুরুত্ব দিচ্ছই না হয়তো। এই যে এত বড় একটা অ্যাচিভমেন্ট হলো, তার ঠিক আগের দিন প্রেস কনফারেন্সের সময় বাংলা থেকে কতজন সাংবাদিক ছিলেন? না, কেউ ছিল না এবং আমার কাছে আশ্চর্য লেগেছে। বাংলার থেকে একজনও ছিল না, মাঠে কেউ ছিল না। স্বপ্ন দেখলে এখনও সুনীল ছেত্রীকে ফলো করতে হবে। 40 বছর বয়সে ওর যা খিদে, ওর যা এফার্ট দেওয়ার ক্ষমতা, লড়াই করার মানসিকতা। Hello and welcome to a special episode of Time and Tide podcast with Saurabh. স্পেশাল বলছি কারণ দেখুন, প্রথমেই আমার আজকের কস্টিউমটা একটু আলাদা না? এই কস্টিউমটা অনেক স্মৃতি বিজড়িত। আজকে আমার সঙ্গে এমন একজন মানুষ উপস্থিত যাকে আমি কাকু বলে সম্বোধন করি। সেটার কারণ আমাদের একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এর বাইরে তিনি একজন অত্যন্ত গুণী মানুষ এবং এই মুহূর্তে অত্যন্ত বড় এবং গুরুত্বপূর্ণ একজন ফুটবলের সেলিব্রিটি। কি কারণে? কারণ তার হাত ধরেই বাংলা দল অনেক দিন পর আবার সন্তোষ ট্রফি জিতল। হ্যাঁ, ঠিক ধরেছেন, তিনি আমাদের সবার প্রিয় সঞ্জয় সেন, আমার সঞ্জয় কাকু। কেমন আছো? হ্যাঁ, ভালো আছি, ভালো আছি। আচ্ছা দেখো, এইটা যেটা পড়ে আছি, এটা পড়ে তোমার সঙ্গে আমি একটা ইন্টারভিউ করেছিলাম, সেটা একটা স্যাটেলাইট চ্যানেলের জন্য। তোমার নিশ্চয়ই মনে নেই, 2018 হবে। সেই সময়টা তুমি এটিকেতে ছিলে, অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলে। সেই সময় হাবাস কোচ ছিলে। তাহলে 2019-20 ইয়া এক্স্যাক্টলি। সেই সময় থেকে আজ অবধি যাত্রাপথটা খুব ইন্টারেস্টিং, নানান রকম। এবং আমি ভীষণভাবে মোহনবাগান, মনে প্রাণে মোহনবাগান, সেই আমার ক্লাবের তুমি কোচ হয়েছিলে। কিন্তু তুমি নিজের খেলোয়াড় জীবনে তো ইস্টবেঙ্গল মোহনবাগানে তোমার খেলা হয়ে ওঠেনি। না, কখনোই না। আমি 15 বছরের মতো গড়ের মাঠ খেলেছি ফ্রম 1980, মানে যদি ধরা যায় 79-এ আমাকে খোকন বসু মল্লিক, যেখান থেকে আমি বড় হয়েছি, মানে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে, ওখানে আমি প্র্যাকটিস করতাম। তো খোকনদা বিভিন্ন ক্লাবে আমাদেরকে সই করিয়ে দিতেন, মানে আমাকে নয়, আমাদের সব ছেলেদেরই। তো জর্জ টেলিগ্রাফে আমাকে 79-এ সই করিয়েছিলেন। তখন শান্ত মিত্র কোচ ছিলেন, আমি একটাও ম্যাচ খেলিনি। 80 সালে আমি ওয়ারিতে সই করি এবং সেই বছর জুনিয়র ন্যাশনাল খেলেছিলাম, কৃষাণু ক্যাপ্টেন ছিল। যাই হোক, সেটা পরের ব্যাপার। কিন্তু ওই 16 জন মারা যাওয়ার দরুন লিগটা মাঝপথে বন্ধ হয়ে যায়। আচ্ছা, তারপরে 81 থেকে আমি কুমারটুলি, তারপরে 82 রেলওয়ে এফসি এবং 95-এই রেলওয়ে এফসি থেকেই আমার অবসর নেওয়া বা ফুটবল খেলাটা ছেড়ে দেওয়া। তারপরে তো কোচিং। আচ্ছা, এই রেলে চাকরি পেয়ে যাওয়াটা কি তাহলে মানে একই সঙ্গে আশীর্বাদ এবং অভিশাপ হয়েছে? মানে সেইভাবে আর চাকরিটা ছাড়ার সাহস করে আসা হয়নি, এটা কি মনে হয় আজকে? না, মনে হয় না। দুটো দিক আছে। আমার পরিবারে কখনো চাপ ছিল না, মানে আমি একমাত্র চাকরি, মানে আমার বাড়ি থেকে আমাদের ব্যবসা ফ্যামিলি, কিন্তু আমার কোনো এরকম ছিল না যে চাকরি করতে হবে। কিন্তু ওই আমরা একসাথে 2-3-4টে ছেলে একসাথে যখন রেল এফসিতে সই করি, যখন ওদের চাকরি হচ্ছে তখন আমারটা বলছে না, তোমার চাকরির দরকার নেই। আমি বললাম না, তাহলে আমি খেলবো না, আমাকে চাকরি করতে। তো ওইভাবেই আমার চাকরিতে জয়েন করা এবং
তারপরে তো আমি খেলছি রেলে। 89-এ প্রদীপ ব্যানার্জি আমাদের ইস্টার্ন রেলের কোচ ছিলেন এবং তখন ইস্ট বেঙ্গলের কোচ। তো ইস্ট বেঙ্গল ক্লাব থেকে আমি একটা অফার পাই, কিন্তু সেই সময় রেলের সেরকম নিয়ম ছিল না, তোমাকে চাকরি ছেড়ে দিতে হবে। তো অফিসাররাও আমাকে খুব ভালোবাসতেন। তো আমি রায় সাহেব বলে আমাদের যে সেক্রেটারি ছিলেন, ওনাকে একদিন ওনার ঘরে গিয়ে বললাম, স্যার একটা বছর অন্তত আমাকে যদি ছাড়েন। বলছে না, তোমাকে ছাড়া যাবে না, তুমি তো এনিওয়ে আমার খেলা হয়নি। তো তখনও আমি তো জানতাম না যে আমি কোচিংয়ে আসবো। 95-এ ছেড়ে দেওয়ার পরে আমি একটা বছর ওই অফিস থেকে গড়ের মাঠে খেলা দেখতাম। তখন মনে হতো যে ফুটবল ছেড়ে থাকা যাবে না, মানে আমার যদি ফুটবলটা ছেড়ে দিই মনে হবে যেন একটা সাইড পড়ে যাওয়ার মতো ব্যাপার। তো যাই হোক, 97-এ আমি ওই NIS করি, একটা 6 উইক্সের কোর্স হতো সাইয়ের, সল্টলেক সাইতে আমরা করেছিলাম। এবং তারপর তো ওই 97-এই প্রদীপদা আমাকে পিকে ব্যানার্জি, মানে আমাদের প্রয়াত যিনি পিকে ব্যানার্জি নামে প্রদীপদা, আমরা প্রদীপদাই বলি, প্রদীপদাই আমাকে 97-এ রেল এফসির কোচিং মানে ঢোকালেন, প্যানেলে ঢোকালেন। এবং 1998 থেকে আমি রেলওয়ে এফসির কোচিং শুরু। 2006 অব্দি আমি রেল এফসির কোচ ছিলাম। তারপর তো 2007-এ আমি আন্ডার 16 ইন্ডিয়া টিমে কোচের সুযোগ পাই। ওই 2007 to 2010 আমি আন্ডার 16-19-এ ছিলাম। এবং 2009-এ আমি লাইসেন্স করি, মানে ইন বিটুইন 99, 2004 এবং 2009-এ আমি লাইসেন্স করি। এবং 2010 থেকে আই লিগ কোচ হলে লাইসেন্সের একটা জরুরি, AIFF থেকে তখন একটা ছিল যে তোমার যদি লাইসেন্স থাকে, কন্ডিশন ছিল, তবেই তুমি কোচ হতে পারবে। তো ওই সময় আমাকে ইউনাইটেড স্পোর্টস একটা অফার করে, মানে তখন, এখন তারা খেলে না এই লিগে, কিন্তু ইউনাইটেড স্পোর্টসে তখন কোচ ছিলেন বাবলুদা, মানে সুব্রত ভট্টাচার্য। তো বাবলুদার কোনো লাইসেন্স ছিল না সেই অর্থে। তখন আমাকে ওদের যে কর্ণধার আলোকেশ চৌধুরী আলো, ও আমাকে বলল, তুমি যদি বাবলুদার সাথে করতে পারো প্রবলেম, আমরা একসাথে লাইসেন্স করেছি বাবলুদার সাথে, আমার কোনো অসুবিধা নেই। তো ওই থেকেই আমার কিন্তু মানে প্রফেশনাল ফুটবলে আমার পদার্পণ, মানে আমার ওয়ান স্টেপ, যে একটা পা রাখার জায়গা খুঁজছিলাম। কারণ ওই 2007 থেকে 2010 অব্দি আমি অলমোস্ট গোয়াতেই আমাদের ক্যাম্প হতো, এবং ওটা একটা অন্য অধ্যায়, জুনিয়রদের নিয়ে কাজ করা। কিন্তু তখন থেকে একটা মনের মধ্যে একটা যে আর এটা না, একটা প্রফেশনাল কোচিং করার ইচ্ছা। তো ওইভাবেই আমার অফারটা আসে আলোর। আমি এবং ওইটার জন্য আমি ওয়েটও করছিলাম যে এরকম একটা অফার আমার কাছে আসা। আমি তো ওটা আমি গ্র্যাব করেছিলাম, বাবলুদার সাথে 1 বছর ছিলাম। তারপরে তো আমি সরাসরি আমি কোচিং ওখানে ছিলাম 2011, 12, 13। তারপরে তো মোহনবাগানে কোচিং এর প্রপোজালটা কিভাবে এলো? না, সেটা তো অনেক পরে। আমার তখন মোহামেডানের হয়ে আমার 2nd ডিভিশন আই লিগ পাওয়া হয়ে গেছে। মোহামেডানের হয়ে আমরা IFA শিল্ড জিতেছিলাম 44 বছর বাদে। মোহামেডান স্পোর্টিং IFA শিল্ড জিতেছিল। এবং আমি একটুখানি হুইমসিক্যাল, মানে আমি ওই যদি আমার মন মতো না হয় আমি ছেড়ে দিই। আমি ওই জন্য 1 বছরের, এটা আমার হয়তো খড়ি, অনেকে হয়তো বলতো বেশি তো যাই হোক, সেটা মানুষের ভাবনার তো শেষ নেই। তো আমি একটা চুজি ছিলাম। আমি সুলতান আহমেদ প্রেসিডেন্ট ছিলেন, খুব আমাকে সুলতান আহমেদ তো তোমায় খুব ভালোবাসতেন, খুব রেসপেক্ট করতেন আমাকে। আপনি করে বলতেন যে আপনি ছেড়ে যাবেন না। আমি তখন এক্সকিউজ দিয়েছিলাম যে আমার ছেলে পরীক্ষা আছে বলে আমি বসেছিলাম। তো ওই সময় 8th of December 2014 হবে, আমার ডেটটা মনে আছে, যেহেতু মোহনবাগান ক্লাবের একটা অফার। দেবাশিস দত্ত আমাকে ফোন করেছিল, সঞ্জয় দা তোমাকে আমরা কোচ করতে চাই। তো আমি বলেছিলাম একদিন সময় নেব। তো পরের দিন আমাকে হাঙ্গারফোর্ড স্ট্রিটে আমি যাই। তারপরে চুক্তি স্বাক্ষরিত, 1 বছরের আমি চুক্তি করি। তারপরে তো আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তোমার হাত ধরে সেই সময়টা মোহনবাগানে খরা যাচ্ছিল সিলের অলমোস্ট, তোমার হাত ধরে আবার নতুন করে ঘুরে দাঁড়িয়েছিল দল। সেটা একটা মানে ফিল করেছিলাম যখন আমরা চ্যাম্পিয়ন হয়ে ফিরছিলাম। মানে এয়ারপোর্ট থেকে আমাদের 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো সময় লেগেছিল মোহনবাগান তাঁবুতে আসতে। এবং তখন দেখেছিলাম মানুষের যে আবেগ, যেটা মুহূর্ত, ওটা একটা ঈশ্বর মানে প্রদত্ত ব্যাপার। ওইটা যে আমি পাওয়ার যোগ্য কিনা সেটাও আমি জানি না, কিন্তু মানুষের সেই কান্না বলো, পায়ে পড়ে যাওয়া বলো, রাস্তায় গড়াগড়ি বলো, একটা অভূতপূর্ব অভিজ্ঞতা। এবং
এটা ইট ওয়াজ মানে কি বলবো, এটা একটা Great achievement. স্প্লেন্ডিড মানে অ্যাচিভমেন্ট এন্ড এক্সপিরিয়েন্স অলসো। যে এবং বাস থেকে আমি সনি নডি আমার আগে আমি একদম লাস্টে নামতাম, যেহেতু আমি প্লেয়ারদের প্রোটেক্ট করে দেখছি যে এই অবস্থা, আমাকে লাস্ট অব্দি আগে প্লেয়াররা ঢুকুক। তো অলমোস্ট স্ট্যাম্পেড হয়ে যাবার মতো আমার আর সনির হয়েছিল, কিন্তু যাই হোক ওটা একটা কিছু করারও থাকে না, হয়ে গিয়েছিল। এবং এটাই তো সমর্থকদের ভালোবাসা, এই উচ্ছ্বাস, এটার জন্যই তো বাঙালির ফুটবল, বাঙালির মানে সব খেলা সেরা বাঙালির তুমি ফুটবল। এবং সেই রকম মোমেন্টে বা সেই রকম উষ্ণতা কি এইবার যখন এত বছর পর 6 বছর পর বোধহয় বাংলা 7 বছর পর বাংলা যে সন্তোষ ট্রফি জিতলো, আবার তোমরা ফিরলে, সেই একই উষ্ণতা কি পেলে? দেখো, ক্লাব ফুটবল এবং একটা রাজ্যের হয়ে এটা তো ডিফারেন্ট একটা ফিলিংস। কারণ সমর্থক যে আমরা এখন যে দেখছি, এই যে সোশ্যাল মিডিয়া বলো, ফ্যান কালচার, যেসব বিভিন্ন ফ্যান গ্রুপস আছে, তারা যেরমভাবে তারা সেলিব্রেট করছে বা করবে, আরও আগামী দিনে করবে, তো সেইটার সাথে সাথে বাংলার ব্যাপারটা নেই। কিন্তু আমার যেটা হয়তো আমি এরকম একটা অভেশন পেয়েছি, অতীতেও পেয়েছি, মোহামেডান যখন আমরা ওই আইএফএ জিতি 1 লক্ষ লোক সল্টলেক স্টেডিয়ামে ছিল, এবং আমরা যখন সেকেন্ড ডিভিশন আই লিগ জিতে আসি, এয়ারপোর্টে প্রচুর মানুষ ছিলেন। কিন্তু প্লেয়ারদের কাছে একটা দারুণ একটা অভিজ্ঞতা এই বছর, যেটা কারণ আমাদের স্পোর্টস মিনিস্টার অরূপ ছিলেন মানে বরণ করে নেওয়ার জন্যই, মানে আমাদের যখন এয়ারপোর্টে আমরা ট্রফিটা নিয়ে ঢুকছি এবং প্রচুর মানুষ এসেছিলেন, ফুলের হইচই ব্যাপার, বেরোতে খুব কষ্ট হয়েছিল। সেটা প্লেয়ারদের কাছে একটা দারুণ অনুভূতির ব্যাপার, এটা অস্বীকার করার নেই। কারণ মোস্ট অফ দ্য প্লেয়ার্স তারা গ্রাম বাংলা, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ঘরের থেকে এসছে, তো তাদের কাছে এটা বিরাট পাওনা। এবং এটা একটা বলে রাখি যে এর পরেও কিন্তু মানে 1 জানুয়ারি 2 জানুয়ারি আমাদের তো সিএম ডেকেছিলেন নবান্নে, প্লেয়ারদের চাকরি সরাসরি হয়ে গিয়েছিল। কিন্তু তারপর থেকে 2 মাস ধরে প্রচুর সম্বর্ধনা আমাদেরকে অ্যাটেন্ড করতে হয়েছিল, প্লেয়ারদেরকে অ্যাটেন্ড করতে হয়েছিল। এটাও কিন্তু একটা দারুণ অনুভূতির ব্যাপার যে বাংলা চ্যাম্পিয়ন হওয়ার পরে যে এরমভাবে মানুষ, যে একটা আবেগ, যে বাঙালি যে ফুটবলটাকে এত ভালোবাসে। আমার জানা, ঠিক আছে ক্লাব ফুটবলে ইসমন মোহনবাগান মোহামেডানের সমর্থক আছে লক্ষ লক্ষ তারা, কিন্তু বাংলার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়ে আসার পরেও, এবং আমিও ফিল করি যে বাজারে হাটে ঘাটে যত লোক দেখা হয়, মানে কিরমভাবে যেন একটা তাদের রাতারাতি, এবং খুব ভালো লাগে। এবং কিছু কিছু জায়গায় অস্বস্তিও লাগে যখন আমার থেকেও বয়স্ক লোকেরা আমাকে মানে করছেন, বা এটা আমার কাছে খুব লজ্জার মতো। আমি একটুখানি এইগুলো থেকে আমি একটু দূরেও থাকি, মানে আমি এই হই হই করে মানুষ যে একটু বলে না উচ্ছ্বাস দেখায়, আমার একটু সংকুচিত হয়ে যায়, যে কেমন একটা লজ্জা লাগে। যে ঠিক আছে, কিন্তু মানুষের আবেগ ওটা তো আমার হাতে কন্ট্রোলে নেই। এনিওয়ে, এটা একটা দারুণ অনুভূতির ব্যাপার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তোমাকে যদি জিজ্ঞাসা করি হোয়াট ওয়াজ দ্য সিক্রেট সস, মানে কি করে বাংলাকে এই জায়গায় নিয়ে গেলে, এবং তুমি সেই অর্থে কিন্তু স্টার প্লেয়ার কাউকে পাওনি, তুমি মোটামুটি যাদের নিয়ে গেলে, এই যে আজকে যাদের কথা আমরা ভীষণভাবে শুনছি, রবি হাসদা বলো, চাকু মান্ডি বলো, এরা কিন্তু তথাকথিত স্টার নয়। এবং তুমি যেটা বারবার বলেছো তোমার বেশ কিছু ইন্টারভিউজে আমি শুনেছি যে 18 দিনে 8টা ম্যাচ সিনথেটিক টার্ফে। হ্যাঁ, তো এই কোনো রকম ইনজুরি ছাড়া এই পুরো জিনিসটা ম্যানেজ করলে, এবং কিভাবে তুমি তাদের ট্রেন করলে, এই বিষয়ে যদি একটু কিছু বলো। দেখো, চ্যালেঞ্জ নিতে আমি বরাবর ভালোবাসি। হয়তো বাংলায় অনেক দিন বাদে চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক আছে, কিন্তু আমি যখন মোহামেডান সেকেন্ড ডিভিশনের দায়িত্ব নিই, সেই সময় কিন্তু আমি 5 দিন সময় পেয়েছিলাম। 5টা অনলি 5 days। কিন্তু আমি 3টে ছেলেকে চিনতাম, এছাড়া কোনো ছেলেকে চিনতাম না। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কথা বলছি। জয়ন্ত সেন, যে মোহনবাগান ইসমল মোহামেডান খেলেছে, কিংসুক দেবনাথ এবং ধনরাজেন বলে একটা সাইড ব্যাক খেলতো, সেও মোহনবাগান খেলেছে, ইসমল খেলেছে। এই 3টে ছেলেকে আমি চিনতাম, এছাড়া চিনতাম না। তো আমাদেরকে সেই সময় 18টা ম্যাচ খেলে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। মোহামেডান সেকেন্ড ডিভিশন থেকে আই লিগে উঠেছিল ফার্স্ট ডিভিশন। এবং এই বছর যেহেতু বাংলার একটা ব্যাপার, বাংলায় একটা প্রাথমিক পর্বটা বাংলায় ছিল, 3টে ম্যাচ আমাদের কোয়ালিফাই করতে হয়েছিল। যেহেতু আমরা গত কয়েক বছর ধরে চ্যাম্পিয়ন হতে পারিনি বা ফাইনালে পৌঁছতে পারিনি, তো যোগ্যতা অর্জন করতে হয়েছিল। এবং গত বছর এবং তার আগের বছর বাংলার দল যোগ্যতা অর্জনও করতে পারেনি। তো সুতরাং একটা ছিল যে মানুষ একটা ছিল যে বাংলা ফুটবল বা বাঙালি ফুটবল শেষ হয়ে গেছে। তো আমাকে যখন এই অফারটা আসে, দীপেন্দু বিশ্বাস আমাকে যখন ফোন করে, আমি তখন রাস্তায় ছিলাম আমার মিসেসের সাথে, সঞ্জয় দা তোমাকে
কোচ করা হবে, তুমি কি? আমি বললাম হ্যাঁ, কেন হবে না, আমি এতদিন কোচিং করছি, বাংলার সন্তোষ ট্রফি দলের দায়িত্ব আমাকে কখনো দেয়া হয়নি বা আমি সুযোগ পাইনি। হ্যাঁ আমি করব। তারপরে তো আমরা মিটিং করেছি 13th of আমার মনে আছে বিজয়া দশমী 13th of অক্টোবরে আমি প্র্যাকটিসটা ডেকেছিলাম এই উদ্দেশ্যে যে কতজন ছেলে আসে বাংলা ফুটবলের, বাঙালি ছেলেরা কি ফুটবলে ইন্টারেস্ট আছে সেটা দেখার জন্য আমি 13 তারিখ বিজয়া দশমীর দিন প্র্যাকটিস ডেকেছিলাম রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে। এবং আমার ভালো লেগেছিল যে 58টা ছেলে এসেছিল প্রথম দিন ট্রায়ালে। এবং তারপরে তো আস্তে আস্তে আমরা ওইখান থেকেই ট্রায়াল সিলেকশন প্রসেস বলো এবং কন্ডিশনিং বলো, যেটাকে খেলতে গেলে যেটা দরকার, 90 মিনিট পর পর ম্যাচ খেলতে গেলে যে কন্ডিশনিং দরকার, শারীরিক সক্ষমতা দরকার, স্ট্রেংথ দরকার, মেন্টাল স্ট্রেংথ। ফুটবল খেলাটা তো ফিজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টাল। তো এই সব মিলিয়ে একটা কম্বিনেশন হিসেবে আমি আমার সহকারী সৌরেন দত্ত, আমার গোলকিপার কোচ অর্ণব, অর্পণ দে এবং আমাদের ফিজিও ভাস্কর, এই 4 জনকে নিয়ে আমরা নেমে পড়ি। এবং প্রথম দিন থেকে যেটা ছেলেদেরকে মনে গেঁথে দেওয়ার চেষ্টা করি যে চ্যাম্পিয়ন হতে হবে, এছাড়া বাংলার কোনো নেই। তো এইটা ভাবতে হবে, শুতে বসতে উঠতে তখনও কিন্তু সিলেকশন চলছে, যে কটা ছেলেই, তারপরে আরও বেড়ে 78টা বা 88টা ছেলের মতো হয়েছিল। তো লাইন আপে যখন আমরা টিম গঠন করতাম তখন থেকেই কিন্তু প্রতিটা ছেলে, তখন কেউই জানতো না যে কে সিলেক্ট হবে, কিন্তু প্রত্যেকের মনে ওইটা গেঁথে দেওয়াটা আমাদের একটা ছিল যে এই জার্সিটা যখন পড়বে আমাদের যাতে আমরা চ্যাম্পিয়ন হতে পারি, সেই স্বপ্নটা দেখা। এবং সেইভাবেই আমাদের আলটিমেটলি 40 জন সিলেক্ট করেছিলাম এবং 22 জনকে নিয়ে আমরা কল্যাণীতে আমাদের প্রাথমিক যে 3টে ম্যাচ ছিল সেইখান থেকে আমরা যোগ্যতা অর্জন করি। এরপরে হায়দ্রাবাদ চলে যাই, ডিসেম্বরের 11th of ডিসেম্বর হায়দ্রাবাদে যাই। 14th, 16th, 18th, 21st, 23rd এই যে পরপর ম্যাচ বলছো, এই ম্যাচগুলো আমাদের খেলতে হয়েছিল। তো ছেলেরা কৃতিত্ব দেবো ছেলেদের, যে যেটা বলার চেষ্টা করেছি সেটা শুনেছে, মানে রেসপন্ড করেছে। কারণ ভালো লাগে কি, তুমিও একটা না একটা সময় হয়তো মানে কাউকে না কাউকে, অভিভাবক বলো বা ভাই বলো বা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে, যে আমি যেটা বলছি সেটা যদি কেউ শোনে, এটা রেসপন্ড করে, এর থেকে আনন্দ আর কিছু হয় না। তো সেইভাবে ওরা রেসপন্ড করেছে। সুতরাং আমার মনে হয় কৃতিত্বটা প্লেয়ারদের বেশি। কারণ এই যে তুমি প্রশ্নটা করলে, অজানা নামি দামি কোনো খেলোয়াড় নয়, কিন্তু তাদের মধ্যে খেলাটা আছে, এটা আমি বুঝেছি, মানে দেখতে পেরেছিলাম যে না এদেরকে দিয়ে হবে, দেখা যাক। তো সেইটা যে তারা চ্যালেঞ্জটা নিয়েছে এবং সেইভাবে তারা মনোসংযোগ করেছে। দেখো আমি বলে ছেড়ে দিয়েছি, কিন্তু মাঠে যারা খেলেছে, যে 11টা খেলোয়াড় খেলেছে বা যারা রিজার্ভে, এবং আমার কাছে রিজার্ভ আর ফার্স্ট টিম সেকেন্ড টিম বলে কিছু ছিল না, আমাদের টিম স্পিরিটটা একটা দুর্দান্ত ছিল। আমার মানে আমাকে কখনো পেছনে দেখতে হতো না যে বাদবাকি 11টা ছেলের মানসিকতা কেরাম। আই নো দ্যাট সেম যারা মাঠে খেলছে এবং তারাও, এবং সেইভাবেই তাদেরকে তৈরি করা হয়েছিল যে এখানে কোনো ইনডিসেন্ট জিনিস যেন না হয়, বা আমি খেলতে পারছি না বা আমাকে রিপ্লেস করা হলো, এইসবে ব্যাড গেস্টার, এগুলো আমরা প্রথম দিন থেকেই বলাই হয়েছিল, এগুলো আমরা টলারেট করব না, আমি লাইকই করি না। কারণ কেউ না কেউ তো রিপ্লেসড হবেই, এবং এইখানে গেস্টার দেখানো, আমাকে বসিয়ে দিল, এসব জিনিস চলবে না। তো কেউ করেও নি, আবার জানাও ছিল যে এই প্লেয়ারগুলো একটা দল হিসেবে আমরা এই সাকসেসটা আনতে পেরেছি। এটা আমার বলে একক কৃতিত্ব বলে কিছু হয় না। 4-4-2 মূলত খেলিয়েছিলে, কি কারণ ছিল? না, আমি এটা এই সিস্টেমটাকে লাইক করি এবং এখনো আমি লাইক করি, এবং তার মধ্যে একটুখানি মেক্সিপ, যেরকম এই লাস্ট ম্যাচটায় আমি নরহরিকে বসিয়ে দিয়ে 4-4-1-1 মানে একটা, তারপরে আমার ঠিক ছিল নরহরিকে আমি নামাবো, তো দরকার পড়েনি, লাস্ট মিনিটে রবি হাঁসদা গোল করে দিয়েছিল। তার আগে পর্যন্ত আমি নরহরি এবং ওই রবির পেয়ারিং করতাম, ওই পেয়ার করে 4-4-2 ফরমেশনে খেলতাম। তো এটা আমার খুব পছন্দের একটা আমি যতদিন ইউনাইটেড স্পোর্টস বলো, মোহনবাগানে ওই এতে করেছি, এবং এটা কোনো রিজিড ব্যাপার না, কিন্তু এটা লাইক করি আমি। 4-4-2 একটু ডিফেন্সিভ না? না ডিফেন্সিভ না, কখনোই ডিফেন্সিভ না, অনেক বেশি অ্যাটাকিং। কারণ এই ফরমেশনে তোমার সব জায়গাটায় একটা লোকের সংখ্যাটাকে বাড়ানো যেতে পারে। সেটা যখন আমি ডিফেন্স করব, আমার 4 কেন, দরকার হলে 8 জন ডিফেন্স করতে পারে, এবং আমি যখন অ্যাটাকে যাব অ্যাজ ওয়েল অ্যাজ 4টে ডিফেন্স বা হাফ ব্যাক
থেকে বা উইং ব্যাক থেকে যদি আমি সাপোর্টে যাই 5-6 জনকে আমি বক্সে হয়তো পেয়ে যেতে পারি বা যেতে হবে যে বাইরে দিয়ে উইংটাকে ব্যবহার করে। তো দেখো প্রতিটা সিস্টেমের কিছু প্লাস মাইনাস আছে এবং এটা আবার বলছি এটা কখনো আমি রিজিড না, ফ্লেক্সিবল। অপোনেন্ট কি কিরম খেলছে বা অপোনেন্টের খেলার স্টাইল অনুযায়ী খেলার মধ্যেই প্লেয়ারদেরকে বলে দেওয়া থাকে যদি এরকম হয় একজন নেবে আসবে, এগুলো ফর্মে বলাই থাকে এবং সেটা খেলোয়াড়দের সেইভাবে আমরা প্র্যাকটিসও করি বা প্র্যাকটিস করেছি বা তারাও জানে খেলোয়াড়েরা তাদের রোলটা কি। সার্ভিসেসের সঙ্গে খেলাটা খুব কঠিন হয়ে গিয়েছিল একটা সময়। না, সার্ভিসেস ব্যাপার হলো ওরা গত বছরের চ্যাম্পিয়ন টিম এবং ধারাবাহিকভাবে গত 10 বছরে 6 বার তারা চ্যাম্পিয়ন হয়েছে। তো তাদের একটা স্ট্রেংথ একটা ব্যাপার আছে এবং আমরা ম্যাচটাকে মানে একটা জায়গায় চলে গেছিলাম, 3 গোলে হয়েছিল, সেখান থেকে 2 গোল খেয়ে গিয়েছিলাম। তো আলটিমেটলি খেলোয়াড়েরা লাস্ট মিনিট অবধি, যেটা তুমি বলছিলে শেষ অবধি লড়াই করার বা ইনজুরি ছাড়া এতগুলো ম্যাচ, তো ছেলেরা মানে খুব ভালো তারা শেপে ছিল এবং শেষ পর্যন্ত লড়াই যেটাকে বলে যে লাস্ট মিনিট অবধি যতক্ষণ না ফাইনাল হুইসেল সে বাজবে তারা চালিয়ে যাবে, মানে আমরা সবসময় বলতাম কিপ গোয়িং। তো সেটাই তারা করেছে এবং লাস্ট মিনিটেও সেই ইসরাফিল দেওয়ান দুর্দান্ত পাস থেকে রবি হাঁসদা গোল করলো এবং রবি হাঁসদা একদম রাতারাতি স্টার হয়ে গেল আর কি। এই যে রবি হাঁসদা রাতারাতি স্টার হয়ে গেল একজন কোচ হিসেবে, এটা কেমন ফিলিং? আমি প্লেয়ারদের থেকে আমি মানে যখন আমাদের ওই প্র্যাকটিস হতো বা কল্যাণীতে আমি জিজ্ঞেস করতাম তুমি কটা গোল করেছো, আমি সব লিখে রাখতাম যে রবি হাঁসদা মানে কলকাতা লিগেও 9টা গোল করেছিল এই বছর, গত বছর, এবং ইসরাফিল দেওয়ান 10টা গোল করেছিল। তো মনোতোষ মাঝি বলে আর একটা খেলোয়াড় ছিল, খুব ভালো ফুটবল খেলেছে, হ্যাট্রিক করেছে সন্তোষ ট্রফিতে। সে জীবনে হ্যাট্রিক করেনি, মানে সন্তোষ ট্রফিতে প্রথম হ্যাট্রিক করে। তো এই অ্যাচিভমেন্টগুলো খেলোয়াড়দের, তো এই যে যখন তারা এই জিনিসটা করতে পারছে তাদেরও কিন্তু আর আমাকে মোটিভেট করতে হচ্ছে না, সেলফ মোটিভেশনটাই তাদের চলে আসছে যে আমি এত গোল করছি বা আমি ভালো খেলছি, এর আগে তো আমি করিনি। তো এই জিনিসগুলো খুব মাস্টার মশাই তখন বাইরে থেকে কি ভালো, এই এক্ষুনি বললাম যে যেটা বলছি সেটা যদি কেউ করে এর থেকে আনন্দ আর কিছু হয় না। তো এটার একটা ইটস আ ডিফারেন্ট ফিলিংস যে না, আমি কি কারণে কথাটা তুললাম, তখন কি মনে হচ্ছিল না যে এটা যদি এই প্রচুর মানুষ একসঙ্গে চিৎকার করে উঠতো, গোল, হাততালি পড়তো, স্টেডিয়াম ফেটে পড়তো, সেটা হলে কি ভালো লাগতো? নিশ্চয়ই ভালো লাগতো, তার তো কিছু সেটা আমাদের হাতে নেই। এবং তুমি যখন এই প্রশ্নটা করলে, দেখো আমার কিছু জিনিস খুব ইরিটেটেড মানে হয়ে যায় যে একটা সন্তোষ ট্রফির ফাইনাল মানে হচ্ছে সেটা 31 ডিসেম্বর এবং ইভিনিং 7টার সময় একটা হচ্ছে, 31 ডিসেম্বর 31 ডিসেম্বর ডে ফর সেলিব্রেশন। কেউ পিকনিকে যাচ্ছে, কেউ নাইট পার্টিতে যাচ্ছে, কেউ নিউ ইয়ার্স ইভ মানাতে যাচ্ছে। সেখানে আমরা গাচ্চিবাউলি স্টেডিয়ামে খেলছি, দুটো টপ টিম কেরল এবং বেঙ্গল। কেরলের ট্র্যাডিশন তো সবাই জানে, ভালো একটা তারা ধারাবাহিকভাবে খেলে। মাঠে হার্ডলি 150 থেকে 200 লোক। তো একটা সন্তোষ ট্রফি ফাইনাল হচ্ছে, সেখানে বাংলার ছেলেরা ঠিক আছে, তারা একটা স্বপ্ন নিয়ে খেলছে যে আমরা এতদিন একটা পারিনি, এই জায়গা থেকে যেন আর ফোর্সকে না যায়। তো তাদের কাছে এফেক্ট করেনি, কিন্তু তারাও তাদের মনে নিশ্চয়ই যে একটা দর্শক যদি থাকে এবং শূন্য, কিন্তু যে কোনো খেলোয়াড় আজকে যদি এই যে মোহনবাগান খেলছে বা ইস্টবেঙ্গল খেলছে বা গতকালের যে ম্যাচটা IPL এর ম্যাচ হয়ে গেল, সেখানে যদি আমরা সেইভাবে যদি আমরা দেখি, তো দর্শকের জন্যই তো অর্ধেক লোক তার সেরাটা রেখে দেবে বা বার করে দেবে। তো তার সত্ত্বেও সেটাকে পেছনে রেখে আমাদের ছেলেরা যে এই কৃতিত্বটা অর্জন করতে পেরেছে, সেটা তো তাদেরকে ভাবা দিতেই হবে। কিন্তু ইটস AIFF এর পার্ট থেকে এর থেকে আর মানে খারাপ কিছু দৃষ্টান্ত হয় না যে একটা, তার মানে তুমি সন্তোষ ট্রফিটাকে কতটা গুরুত্ব দিচ্ছই না। হয়তো কেউ ন্যাশনাল টিমের কোচ জানেই না, হয়তো উনি হায়দ্রাবাদে, ম্যানুয়েল মার্কুয়েজ হায়দ্রাবাদে 3 বছর ছিলেন, যে সন্তোষ ট্রফি ফাইনালটা যে হায়দ্রাবাদে হচ্ছে হয়তো উনিও জানেন না। তো এই রকম পরিস্থিতিতে আমাদের ভারতীয় ফুটবল চলছে, কিন্তু তার মধ্যে থেকেও আমরা যে পজিটিভ জিনিসটা বার করে আনতে পেরেছি, চ্যাম্পিয়ন হতে পেরেছি, এটা বাংলার ফুটবলের পক্ষে আগামী দিনে হয়তো ভালো, আশা করি ভালো হবে। ফাইনাল হয়েছে সন্তোষ ট্রফি 31, এটা কিরকম লেগেছিল অ্যাজ আ কোচ? আমি তো একটু আগে বলছিলাম যে একটা ওই রকম একটা দিনে যেখানে সবাই একটা সারা বছরের ক্লান্তি বলো, তাদের কাজ ছেড়ে রেখে যে 31 ডিসেম্বর আমরা
এনজয় করব, 31st ইভটা বা নিউ ইয়ার্স যখন আসবে সেই সেলিব্রেট করব বা পিকনিকে যাব, সেই সময়টায় মানে 7টার সময় সন্তোষ ট্রফির ফাইনাল হচ্ছে। আমার কাছে একটা অবাক লেগেছিল, কিন্তু ঠিক আছে, তার সত্ত্বেও আমরা আমাদের মানসিকতাটাকে ঠিক রেখেছিলাম, ছেলেরা তাদের ফোকাসটাকে ধরে রেখেছিল এবং আলটিমেটলি যে গোলটা ছিল, লক্ষ্য ছিল, সেইটা আমরা অ্যাচিভ করতে পারি। খুব হাড্ডাহাড্ডি খেলা, হট করে ওই একটা গোল না হলে খুব তখন তো এক্সট্রা টাইম টাই ব্রেকার ছিলই, কিন্তু মানে তোমার টিম কি রেডি ছিল 120 মিনিট খেলার? না, নিশ্চয়ই, কারণ আমি একটু আগে বলছিলাম যে আমার ছেলেরা আমরা যদি দেখি যে আমরা যেসব ম্যাচে গোল করেছি, 91st মিনিটে গোল করেছি, সেমিফাইনাল ম্যাচে করেছি, সার্ভিসেসের কথা যেটা হচ্ছিল, এবং ফাইনাল ম্যাচটাও অলমোস্ট আমি যখন নরহরিকে রিপ্লেস করব বলে প্লেয়ার লিস্টে নাম লেখা হয়ে গেছে, সেই সময় রবি হাঁসদা গোল করে দিয়েছে। তো আমাদের প্ল্যান মোটামুটি থাকে যে যদি রেজাল্টটা 90 মিনিটে না বেরোয়, কীভাবে আরও ছেলেদেরকে কীভাবে ইউজ করা যায়। তো আমাদের সেরকমভাবে ফিজিক্যালি লড়াই করার জন্য তৈরি ছিল, কিন্তু সেটা আলটিমেটলি করতে হয়নি। গ্রেট। আচ্ছা, এই যে এত বড় একটা অ্যাচিভমেন্ট হলো, তার ঠিক আগের দিন প্রেস কনফারেন্সের সময় বাংলা থেকে কতজন সাংবাদিক ছিলেন? না, কেউ ছিল না, এবং আমার কাছে আশ্চর্য লেগেছিল, কারণ আমরা যখন দুজনে সৌম্য বলে একজন এআইএফএফ এর যে ওই কন্ডাক্ট করে প্রেস কনফারেন্স, তো আমি যখন ওই আমাদের প্রেস কনফারেন্স রুমে নিয়ে গেছে, আমি আর বেবি থমাস বলে যে কেরালার কোচ, কারণ প্রেস কনফারেন্সটা জয়েন্টলি হয়, তো কেরাল থেকে গোটা 15 জন সাংবাদিক তাদের ভাষায় তারা প্রশ্ন করছিল। আমার তখন খুব এম্বারাসিং সিচুয়েশান, আমার কাছে খুব খারাপ লেগেছিল। আমি ওদের ভাষাটাও বুঝতে পারছিলাম না, এবং সৌম্য বলছিল ইফ ইউ সামবডি আস্ক ইন ইংলিশ ইউ ক্যান আস্ক। তো কেউ আমাকে প্রশ্ন করেনি, যা করছিল কেরাল কোচকেই করছিল, বাংলা থেকে একজন ছিল না, মাঠে কেউ ছিল না। তো এটা আমার কাছে আশ্চর্য লেগেছিল, বাংলা এতদিন বাদে একটা মানে সম্মান অ্যাচিভ করতে যাচ্ছে, সেখানে আমরা এত করে লিখি বাংলার ফুটবল শেষ হয়ে গেছে, বাঙালির ফুটবলার আর নেই, মোহনবাগান ইস্ট বেঙ্গলে। তো এই জন্য তো একটা সাপোর্ট দরকার সকলের, মানে পাবলিক যেরকম একটা দরকার, প্রেজেন্স দরকার, অ্যাজ ওয়েল অ্যাজ প্রেস, যে খেলোয়াড়দেরকে তুলে ধরা, যে ভালো খেলা বা মন্দ খেলাটাকেও তুলে ধরা। তো সেইটা বলার বা দেখার জন্য কেউ ছিল না। তো এনিওয়ে, এগুলো আমাদেরকে কখনো অ্যাফেক্ট করেনি, কিন্তু আমার অ্যাজ এ কোচ হিসেবে খারাপ লেগেছিল, এবং আমি প্রেস ক্লাবের কোনো একটা অনুষ্ঠানে সেটা বলেও ছিলাম তাদেরকে, যে এটা অন্তত তোমাদের থেকে আমরা আশা করিনি। তাদের হয়তো অনেক শর্টকামিংস ছিল, তারা যেতে পারেনি কেন বা কী কারণে। এনিওয়ে, ওটা পাস্ট একটা ঘটনা, কিন্তু ওটা একটা ডিসঅ্যাপয়েন্টিং, এটা বলতে পারি। এআইএফএফ প্রেসিডেন্টের মেসেজ এসেছিল যে তারপর? নেভার। এবার টু বি ফ্র্যাঙ্ক, ফাইনালে এআইএফএফ এর থেকে অনলি ওয়ান রিপ্রেজেন্টেটিভ, আমি নামও ওনার জানি না, নর্থ ইস্টের কেউ হবে, মানে একজনকে থাকতে হয়, সেই হিসেবে থাকা, এছাড়া কোনো এআইএফএফ থেকে কোনো মানুষ ছিলেন না। নঈমদা ছিলেন ওখানে, সাবিরদা ছিলেন, যেহেতু ওরা হায়দ্রাবাদের লোক, তো তারাই সব তাদের মধ্যে থেকে, এবং তেলেঙ্গানা ফুটবল অ্যাসোসিয়েশনের যেহেতু তারা হোস্ট করেছিল, তাদের সেক্রেটারি অফিসিয়ালরা ছিল। তো ঠিক আছে, এখানকার কেউ খুব একটা না, আমাদের সেক্রেটারি গিয়েছিলেন, যেহেতু বাংলা চ্যাম্পিয়ন হতে যাচ্ছে, স্বাভাবিক সে গিয়ে যাবে, কিন্তু আর কেউ সেরকম ছিল না বা যায়নি। এনিওয়ে, নাইম স্যার তো ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছেন। নিশ্চয়ই, কারণ নঈমদার মতো মানুষকে হয়তো অনেকে এইসব প্রেজেন্ট জেনারেশন তারা নাম শুনেছে বা খেলা তো দেখেইনি, এবং নঈমদা আমাদের থার্ড ম্যাচটায় খেলার পরে প্রত্যেক দিন মাঠে আসতেন, তো থার্ড ম্যাচে খেলার শেষে আমাদের টিম বাসে উঠে এসেছিলেন এবং প্লেয়ারদের সাথে অনেক শেয়ার করলেন, সেটা আমাদের কাছে খুব একটা দারুণ। এবং অন্যান্য ম্যাচেও এসছেন, সাবিরদা ছিল, অমলরাজ ছিল, তারাও খেলোয়াড়দের সাথে মিলিত হয়েছিলেন। আকবরদা তো তেলেঙ্গানার ম্যানেজার ছিলেন, আকবর মানে মোহাম্মদ আকবর তেলেঙ্গানার টিমের ম্যানেজার ছিলেন, তো উনিও তখন মানে ছেলেদেরকে খেলার পরে যা হয় একটুখানি এনকারেজ করেছিলেন। ফ্যান্টাস্টিক। বাংলার ফুটবল সম্পর্কে বাঙালির আবেগ, অনুভূতি, উৎসাহ সবই কমে গেছে। বাংলার ফুটবলের এই দশা হলো কেন? তো দেখো, আবেগ উৎসাহ কমেছে বলা যাবে না, কারণ মোহনবাগানের ম্যাচ নিয়ে একটা উন্মাদনা আছে, কিন্তু না, আমি ওটা বলবো না যে না থাকলে মানুষ কিন্তু এই যে রাস্তাঘাটে
বা বিভিন্ন অনুষ্ঠানে এই যে খেলোয়াড়দের বা আমাকে একটা চিফ স্পেশাল গেস্ট হিসেবে তারা আমন্ত্রণ করছে, এটা নিশ্চয়ই বাংলা ফুটবলকে ভালোবাসে বলেই করছেন। এবং আজকেও আমাকে তোমার এখান থেকেই আমি ঠাকুরপুকুর যাব এবং এতে যাব তোমার ওই সাঁতরাগাছি, দুটো ফুটবলের ফাইনাল বা টুর্নামেন্ট চলছে, ওখানে আমাকে যেতে হবে। অর্ণব মণ্ডল আমাকে বলেছে যেটা তোমার এই ঠাকুরপুকুরে, ওদের ওখানে যাব। তো বাংলা ফুটবল বা বাঙালি খেলোয়াড়েরা নেই বা এরম ব্যাপারটা না। আমাদেরও হয়তো কোচ হিসেবে বা আমরা যারা প্রশিক্ষণে আছি বা আমরা যারা অফিসিয়াল আছি তারাও টু সাম এক্সটেন্ট দায়ী এই কারণে যে আমরা সেইভাবে হয়তো খুঁজিনি, বা কারণ এই ছেলেগুলো কি করে সাফল্যটা আনলো, কারণ এদের মধ্যে তো একটা ক্যাপাবিলিটি আছে। তো এটা তো একটা ম্যাজিক নয় যে একটা পিসি সরকার এলেন, একটা জাদুদণ্ড ছুঁয়ে দিলেন, তারা করে দিল। এটা তো একটা তাদের মধ্যে প্রতিভা আছে, সেইটাকে আমরা হয়তো সেইভাবে খুঁজিনি বা আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। এবং আমি সেটা আইএফএ সেক্রেটারিকেও বলেছি, দেখো যে উচ্ছ্বাস, যে আবেগ, এই যে বাংলা চ্যাম্পিয়ন হয়ে আসার পরে আমি দেখতে পাচ্ছি, এটাকে যেন মানে এটাই যেন এই বছর শেষ না হয়ে যায়, এটাকে ধরে রাখতে হবে। এবং ধরে রাখতে পারলে কোথায় নরহরিকেই তো তুমি বোধহয় আর পাবে না। না, নরহরিকে পাবো না। নরহরি তো তারা তো নরহরি তো ক্লাব ফুটবল খেলবে এবং চাকরি হয়ে যাবার পরে বা আই লিগের খেলোয়াড় হলে তুমি মানে সন্তোষ ট্রফি খেলতে পারবে না। এই যে বলছো না যে স্টারেট নেই, কারণ আই লিগ বা আইএসএল এর খেলোয়াড়েরা এখন আর সন্তোষ ট্রফি খেলতে পারে না নিয়ম অনুযায়ী। তো একটা দিক দিয়ে ভালো, অনেক নতুন ছেলে বা অনেক নতুন প্রতিভা উঠে আসার একটা চান্স আছে, যারা কলকাতা লিগ মানে খেলে বা যারা স্বপ্ন দেখে বাংলার হয়ে খেলবো বা মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানের হয়ে খেলবো, তারা হয়তো এই বছরের সাফল্য দেখে অনেক বেশি উৎসাহিত হবেন। এবং অ্যাজ ওয়েল অ্যাজ প্যারেন্টস, যারা বাবা মা আছেন, তারাও অন্তত উৎসাহিত হবেন। এবং আমি গতকাল একটা আমতলায়, মানে আমতলায় বেহালা আমতলাই তো ওখানে গিয়েছিলাম একটা টুর্নামেন্টের, সেখানেও দেখলাম। এবং আমি যে সময়টা ওখানে ছিলাম 7টা, 7:30, পৌনে 8টা অবধি ছিলাম, পুরো প্যাকড। মানে একটা 6-a-সাইড ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, সেখানে মহিলাদের উপস্থিতিও যেরকম, বাড়ির মা বোন এরকম, এছাড়া তাদের ফুটবলটাকে তারা ভালোবাসে বলে তো তারা এসছে একটা 6-সাইড টুর্নামেন্ট দেখতে। তো এটাই বলছি, এইটাকে কাজে লাগাতে হবে, এই যে জনপ্রিয়তাটাকে বা আমরা যে ভালোবাসি সেটাকে মাঠে তাদেরকে মানে উৎসাহিত করা, যে তারা মাঠে আসুক, তাদের সন্তানদের মাঠে পাঠাক, তাহলেই হবে। সেখান থেকে কিন্তু তুমি আরেকটা জিনিসও বলো, এই যে ধরো বাঙালি প্রচুর ভালো ভালো ফুটবল প্রতিভা, যাদের হয়তো নার্চার করা দরকার, যাদের নার্চার করলে সত্যি সত্যি তারা ভালো স্তরে ফুটবল খেলতে পারতো, তাদের বেশিরভাগই তো আজকের যুগে এই 6-a-সাইড ফুটবলে খেপ খেলে খেলে শেষ করে ফেলছে নিজেকে। দেখো 6-a-সাইড ফুটবল বা আন্ডার হাইট ফুটবল আমাদের সময়ও ছিল, আমি হয়তো কম খেলেছি, কিন্তু আমি শুনেছি যে বড় কোচরা খেলতেই দেবেন না, খেলতেই যেতে দেবে না, খেলতে দেবে না। দেখো ব্যাপারটা হলো এখন আর্থিক অবস্থা যেরকম, সামাজিক মানে যেসব ছেলেরা যে ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে, তাদের উপায় নেই। মানে এখন এত টাকা হয়ে গেছে, একটা প্লেয়ার 15,000 20,000 টাকা পাচ্ছে পার একটা, মানে 60 মিনিটের বা 30 মিনিটের খেলা। তো এই 15,000 টাকাটা একটা ক্লাব হয়তো দিতে পারে না। তো সেইখান থেকে তারা, আমি বলছি না যে এটা এনকারেজ করার জন্য বলছি না, কিন্তু টাকাটা তো একটা ফ্যাক্টর, যে তার সংসারটা চলবে কি করে। এবং এই জন্যই তারা বেশি হচ্ছে, কারণ আমাদের স্ট্রাকচারটাই এমন যে আনটিল অ্যান্ড আনলেস তুমি আইএসএল বা আই লিগের ওই পর্যায়ে যাচ্ছ, সেই সামটা পাবে না। আজকে কলকাতা লিগে আমি জানি না যে একটা সেকেন্ড ডিভিশন বা ফার্স্ট ডিভিশনে কত টাকা পায়, 2 মাস বা 3 মাসের একটা লিগে কত টাকা পায় বা প্লেয়াররা পায়। তো এটার অনেকগুলো কারণ আছে। তো এটা ঠিক সরাসরি বন্ধ করাও মানে সম্ভব নয়, কারণ এই যে যারা অফিসিয়ালরা যারা বলছেন বাংলার ফুটবল, তারাই কিন্তু একটা টুর্নামেন্ট অর্গানাইজ করছেন তাদের এই এরিয়ায়, তারাই কিন্তু এনকারেজ করছেন বা তারাই পয়সা দিয়ে এই প্লেয়ারটাকে নিয়ে আয়, সেই প্লেয়ারটাকে নিয়ে আয়। তো এইগুলো বন্ধ করতে গেলে তো বিশাল যজ্ঞের ব্যাপার। তো আমার বক্তব্য একটাই, যেমন ধরো তোমরা যেহেতু প্রফেশনালি ফুটবল খেলাও বা প্রফেশনাল মাঠে খেলাও, ক্ষেপের মাঠ কিন্তু এরম হয় না। ক্ষেপের মাঠ অনেক ক্ষেত্রেই খেলোয়াড়দের খেলার উপযুক্ত মাঠ হয় না, যেখানে ইনজুরির ভীষণ সম্ভাবনা থাকে। ডেফিনেটলি, কারণ অমিত এক্কা বলে একটা প্লেয়ার আমার মানে এই বছর সিলেকশন ট্রায়ালে ছিল, লাস্ট পর্যন্ত ছিল, তারপরে আলটিমেটলি বাদ হয়ে যায়। সেই ছেলেটাও আমরা যখন হায়দ্রাবাদে
আছি সেই আমি আমার কাছে খবর এসেছিল কোনো না কোনো একটা ম্যাচ খেলতে গিয়ে সে তার সিনবোনটা ভেঙে যায়। তো এগুলো প্লেয়াররা এগুলো দেখতে পাচ্ছে বা শুনতে পাচ্ছে। দুটোর দিক কাজ করে। দেখো, যারা স্বপ্ন দেখে যে একটা ভালো উচ্চ পর্যায়ে যাব বা খেলবো, তারা কখনোই এই জায়গায় পা দেবে না। হয়তো একটা দুটো ম্যাচ খেললো, তাদেরকে কন্ট্রোল করতে হবে। কারণ অনেক সময় হয় কি, একটা প্রলোভন হয়তো করা যায় না, কিন্তু এটা যদি অভ্যেসে পরিণত হয়ে যায়, আমার কথা বলা এটাই আমি বলি, যারা খেলে তাদেরকে আমি সেরমভাবে কখনো বলতে, আমার যখন বাংলার ট্রায়াল চলছে সেই সময় 10টা ছেলে আমাদের সিলেকশন ট্রায়াল থেকেই কোনো একটা জায়গায় গিয়ে ডিস্ট্রিক্টে খেলছে, যার ক্লাবে খেলছে তাকেও আমি চিনি, কারণ তাকেই আমি ফোন করেছি, সে বলছে আমার ক্লাবে খেলছে। তো আমি তো অবাকই হয়ে গেছি, কিছু করারও নেই। কিন্তু তারপরের দিন আমি 10টা ছেলেকে কিন্তু মাঠে নামতে দিইনি, ওইটাই একটা শাস্তি। যে কিন্তু তার মধ্যে থেকেই 5-6টা প্লেয়ার আমার বেঙ্গল টিমে ছিল, চ্যাম্পিয়ন টিমে ছিল। কিন্তু তারা হয়তো এখন বুঝেছে, বা তাদেরকে দেখে হয়তো আগামী দিনে কিছু ছেলেরাও বুঝবে যে না, এইটা সঠিক পথ নয়। আমরা যদি ভালো খেলতে পারি, কারণ ভালো খেলতে পারলে সরাসরি যে চাকরি পাওয়া যায়, সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, মানে আমরা 1 তারিখে ফিরেছি, 2 তারিখে তাদের সেই ব্যবস্থাটা করে দিয়েছেন। তো এটা একটা অন্তত ভালো দিক, পজিটিভ দিক, যেটা দেখে অন্তত কিছু ছেলে স্বপ্ন দেখবে যে না, আমি এই সব জিনিস, এই খেলাগুলো খেলবো না, বরঞ্চ আমি মনোনিবেশ করি নিজের ওপরই, যাতে আমি ভালো জায়গায় যেতে পারি। সঞ্জয় সেনের প্রো লাইসেন্স হতে এতদিন সময় লেগে গেল কেন? দেখো, প্রো লাইসেন্স 2015, আমি 2009-এ বললাম লাইসেন্স করি। তারপরে তো মোহনবাগানের, এই মোহনবাগান এরম হচ্ছে। প্রথম কথা, 2009-এর পরে আমাদের দেশে প্রো লাইসেন্স হয়নি। তুমি যদি করতে চাও, তুমি এশিয়ার যে কোনো কান্ট্রি, যেরকম ক্লিফোর্ড মিরান্ডা উজবেকিস্তান থেকে করে এসেছিল। এবং আমার একটা ওই 2015-এ যখন এই খালিদ জামিল করে, এই যে অস্কার ব্রুজো, যে ইস্ট বেঙ্গলের কোচ এখন, উনি তখন করেছিলেন, তখন আমাদের কোবারম্যানস কোচ ছিলেন, তখন আমি মোহনবাগানের কোচ ছিলাম। তো মোহনবাগান ইস্ট বেঙ্গলের কোচিং করতে করতে লাইসেন্স করাটা প্রেসই আমাকে ছিঁড়ে খেয়ে যেত, কারণ আমি ক্লাব ছেড়ে দিয়ে যদি লাইসেন্স করতে যাই, তাহলে আমাকে কখনো সেই জন্য আমার তখন হয়নি। তারপরে কোভিডের সময় 2-3 বছর কেটে গেছে, যেটা হয়নি। এবং আমি ঠিক করেছিলাম ভারতবর্ষে যখন হবে তখন আমি করব। তো ফরচুনেটলি 2022-তে যখন এশিয়া এএফএফ অর্গানাইজ করে, তখন আমি অ্যাপ্লাই করেছিলাম। তারপরে আমি করেছি, অ্যাচিভ করেছি। ঠিক আছে, একটা স্বপ্ন ছিল যে অন্তত লাইসেন্সিংয়ের শেষ ধাপটা, প্রো লাইসেন্সের ওপরে আর কিছু হয় না, সেইটা একটা করার। এবং আমি যাদের সাথে করেছি, মানে যারা আমার কাছে খেলেছে তাদের সাথেই আমি করেছি। মেহরাজউদ্দিন, ইসপাক আহমেদ, ওরা আমার মোহামেডানে ছিল। তোমার রেনে ডেসিং ছিল, প্রচুর বিবিয়ানো ফার্নান্ডেজ, প্রচুর খেলোয়াড় যারা মানে আমার সন্তানের মতোই হবে সেই রকম। তো একটা দারুণ এক্সপিরিয়েন্স, যে যাদেরকে আমি ছাত্র তাদের সাথে, এবং তারাও খুব মানে আমাকেও এনকারেজ করেছে, এবং আমাকে দেখে হয়তো তারাও মোটিভেটেড হয়েছে। অ্যাট দ্য এজ অফ 62, তখন আমার 62 ছিল, যখন 62 বছর বয়সে যে একটা, এবং আমি তাদের সাথে সমানে দাপিয়ে, এবং আমাদের ইটস ভেরি টাফ। তোমার সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা অবধি তুমি নড়তে পারবে না, জাস্ট ইন বিটুইন ব্রেক আছে, ওই লাঞ্চ ব্রেক আছে। তো চ্যালেঞ্জিং, বাট আমি কখনো ফিল করিনি যে আমার এটা, ওরা অনেক সময় ওরা আমার কাছে পারতো না, হেঁটে বলো বা অন্য কিছুতে, এটা মানে এটা একটা অন্যরকম ব্যাপার বলছি, কিন্তু ইটস চ্যালেঞ্জিং। এবং এই জন্য যে দীর্ঘ 13 বছর বাদে আমি লাইসেন্স 2009-এর পরে 2022, মানে 13 বছরে অনেক বদল হয়ে গেছে। মানে টার্মিনোলজি থেকে শুরু করে, মানে কোচিং প্রসেস, সেইখানে আমাকে খাপ খাওয়াতে অনেক অসুবিধা হয়েছে। আমরা যখন আমাদের লেসন প্ল্যান দিতাম, আমরা কাগজে এঁকে স্কেলে ড্রয়িং করে দিতাম, কিন্তু এখন তোমাকে ল্যাপটপের মধ্যে, এবং আমি ওই ল্যাপটপ অত ভালো জানতাম না। আমি জাস্ট 15 days বিফোর জয়নিং দ্য প্রো লাইসেন্স, আই বট ওয়ান, আমি একটা লেকমল থেকে ল্যাপটপ কিনি, এবং ওই মেরে 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 করতে পারতাম, কিন্তু উইদিন হাফ অ্যান আওয়ার তোমাকে ওই পিপিটি ফরমেশনে তোমাকে প্রজেক্ট প্রেজেন্টেশন করা। ফার্স্ট মডিউলে আই স্ট্রাগলিং লাইক এনিথিং, আমি স্ট্রাগল করেছি, এটা বলতে অসুবিধা নেই। আমার যারা আমার সাথে ছিল তারা আমাকে হেল্প করেছে। স্যার, সঞ্জয় স্যার, নো প্রবলেম, উই উইল হেল্প ইউ অ্যান্ড অল।
বাট তারপরের মডিউল থেকে আমি যতটা পেরেছি অ্যাডাপ্ট করতে পেরেছি। কি মনে হয় প্রো লাইসেন্স করার পর সঞ্জয় সেনের জাতীয় দলের কোচ হওয়ার সুযোগ আসবে? দেখো, এটা প্রো লাইসেন্সটা আমার নিজস্ব একটা ব্যক্তিগত ছিল, মানে অ্যাম্বিশন ছিল, এবং স্বপ্ন কেনা দেখে যে দেশের হয়ে আমি আন্ডার-16 আন্ডার-19 কোচ ছিলাম, কিন্তু একটা সিনিয়র ন্যাশনাল স্বপ্ন কেনা দেখে, এবং যখন ম্যানুয়েল মার্কওয়েজ যখন অ্যাপয়েন্টেড হয় সেই সময় আমি অ্যাপ্লাই করেছিলাম, আমিও শর্ট লিস্টেড ছিলাম। তো ঠিক আছে, অপেক্ষার ব্যাপার। এতদিন বাদে যদি আমি মোহনবাগান ইস্টবেঙ্গল না খেলে যদি আমি 62 বছরে প্রো করতে পারি, হ্যাঁ 13 বছর বাদে যদি মোহনবাগান আই লিগ পায় আমার মানে কোচ থাকাকালীন, তো হয়তো কোনো না কোনো সময় যদি সময় আসে, ঈশ্বর যদি চান, কোনো না কোনো সময় হবে। না, কিন্তু ফেডারেশনের লোকজনের একটু বিদেশি কোচের প্রতি বেশি দুর্বলতা নয় কি? দেখো, দুর্বলতা এগুলো কিছু বলার নেই। লাস্ট 20 ইয়ার্স তারা মানে বিদেশি কোচেরা ভারতীয় ফুটবলকে কি দিয়েছে জানা নেই। এবং আরেকটা জিনিস হলো, আমরা যদি তাকিয়ে দেখি সারা বিশ্বে, আজকে জাপান দ্য ফার্স্ট টিম টু কোয়ালিফাই ফর 2026 ওয়ার্ল্ড কাপ, প্রথম দেশ হিসেবে তারা কোয়ালিফাই করলো। তাদের জাতীয় দলের কোচ একজন জাপানিজ ফরেনার। তো আজকে পৃথিবীতে যদি 36টা টিম খেলে, তুমি 30টা টিমকে দেখবে তাদের জাতীয় দলের কোচ হলো তাদের দেশীয় কোচ। তো এইগুলো দেখেও যদি এএফএফ না শেখে, তাহলে হয়তো আগামী 100 বছরেও শিক্ষা হবে না। তুমি যে সমস্ত বিদেশি কোচদের সঙ্গে কাজ করেছো, তার মধ্যে হাওয়াসের সঙ্গে কাজ করে তোমার কেমন লেগেছিল? হাওয়াস এই জলবায়ু বা আবহাওয়ায় এটিকের ক্ষেত্রেও বোধহয় অত্যন্ত সাকসেসফুল একজন। উনি আমাদের ভারতীয় ফুটবল সার্কিটে আইএসএলে উনি সাকসেসফুল কোচ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আমি বব হাউটনের সাথে এতে ছিলাম যখন আমি আন্ডার-16 19-এ ছিলাম। কলিন টোল আমাদের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন, তখন আমি সামনাসামনি হাউটনকে দেখেছি, ওনার ওয়ে অফ ডিলিং উইথ দ্য প্লেয়ার্স। আমাদের একসাথে ক্যাম্প হতো গোয়াতে, বলেছি সিনিয়রদের ক্যাম্প হতো, জুনিয়র আমরা করতাম। এর প্রতি আমার একটা ভালো ছিল। কিন্তু ক্লাব লেভেলে আমি স্টিভ কপেলের সাথে ছিলাম যখন এটিকে প্রথম আমি জয়েন করি, এবং স্টিভ কপেলও ভালো মানুষ, কিন্তু সাকসেসফুল কোচ হিসেবে নিশ্চয়ই হাবাসকে এগিয়ে রাখতেই হবে, কারণ ভারতীয় ফুটবলে ওনাই সব থেকে বেশি চ্যাম্পিয়ন হয়েছেন। এবং ভালো ভালো কোচ, নিশ্চয়ই শেখার, তার সাথে আমি 2 বছর কাজ ছিলাম, নিশ্চয়ই অনেক কিছু শিখতে পেরেছি। তো বিদেশি কোচ স্বদেশি কোচের ব্যাপার না, বা বিদেশি কোচ ভালো হলে ওয়েলকাম, কিন্তু কিছু কিছু কোচ আমাদের দেশে যারা কাজ করছেন বা করে গেছেন, তারা কোনো ভারতীয় কোচেরা তাদের থেকে কোনো অংশে কম না। এক্স্যাক্টলি মাই পয়েন্ট। মানে বিদেশি কোচরা নিঃসন্দেহে স্বাগত জানাবো নিশ্চয়ই, কিন্তু স্বদেশি মানুষ যদি থাকেন, স্বদেশি কোচ যদি থাকেন, যার সেই যোগ্যতা আছে, সেটা ফেডারেশন তো একেবারেই চেষ্টাই করে না। হয়তো হবে, আগামী দিনে নিশ্চয়ই হবে, কারণ খালিদ জামিল আজকে বুক চিতিয়ে আজকে জামশেদপুরের কোচ হচ্ছে, সে নর্থ ইস্টেরও কোচ হয়েছিল। তো এগুলো একটা সময়ের অপেক্ষা, আজ না হলেও কাল হবে। আমি না হলেও অন্য কেউ বাঙালি কোচেরা হবেই। আমাদের লড়াই হল, বা আমার লড়াই হলো, আমি যদি না পারি, অন্তত বাঙালি বা ভারতীয় কোচরা যাতে সুযোগ পায়। এটা আমরা সবসময়, আমি তো সবসময় বলে থাকি, লিখেও থাকি, আমি যেখানে সুযোগ পাই বলি, সেটা আমার জন্য বলি না, ভারতীয় কোচেদের জন্য বলি। এবং নিশ্চয়ই আগামী দিনে আমরা দেখতে পাবো, এটা নিয়ে কোনো একদম আই এম 100% শিওর যে আগামী 2-3-4 বছরের মধ্যে অনেক বেশি ভারতীয় কোচেদের দেখতে পাবো। না তো ভারতবর্ষের ফুটবল, মানে ভারতীয় ফুটবল টিমের অবস্থা তো খুবই খারাপ মনে হচ্ছে, কারণ এমন অবস্থা যে একজন স্ট্রাইকারকে অবসর ভেঙে ফিরিয়ে এনে তার উপর নির্ভর করতে হচ্ছে। দেখো, সেটা কোচ তার বৈতরণী পার করার জন্য এটা করেছেন কিনা জানি না, কারণ সুনীল, উইথ ডিউ রেসপেক্ট টু সুনীল ছেত্রী, আমি মানে সুনীল যখন এইটা হয় তখন আমি বলেও ছিলাম, তার আগে বলেছিলাম যে হয়তো সুনীল এই মালদ্বীপস বা বাংলাদেশের বিরুদ্ধে গোল করবে, এবং মালদ্বীপসের এগেইনস্টে গোল করেওছে, একটা পেনাল্টি পাবে, হয়তো সেও গোল করবে, কিন্তু আলটিমেটলি তো এটা তো আর ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে না। যে সুনীল তার পার্সোনাল অ্যাচিভমেন্ট করলো, হয়তো 95, 96, 100টা গোল করবে, কিন্তু ভারতীয় ফুটবলের যে দৈন্য দশাটাকে প্রকট করে দিয়ে গেল এটা, যে সুনীল ছেত্রীর সিলেকশন, যে এক্সপোজ করে দিল যে আমরা আর কোনো ছেলেদেরকে সুযোগই দিইনি সেইভাবে। সেটা আমাদের ডেভিড বলে একটা খেলোয়াড় আছে ইস্ট বেঙ্গলে, খুব ভালো, সে 4টে গোল করেছে এই বছর। ইরফান বলে যে ছেলেটা স্কোয়াডে আছে, এবছর স্কোয়াডে আছে, আমরা রহিম আলীকে সুযোগই দিইনি, এবছর সিলেক্টই করিনি। তো অনেক খেলোয়াড় আছে যাদেরকে সুযোগ দেওয়া যেত, আবার অনেকে হচ্ছে যাদেরকে সেই
সে যে পজিশনে খেলে সেই পজিশনে খেলা সে তো আছেই, সেগুলো তো আছে। ইব্রাহিম আলীকেই তো রাইট ব্যাকে এই বছরও তো তাকে রাইট ব্যাকে খেলাচ্ছে। তো এইগুলো বিদেশি কোচেরা কি কারণে কি জন্য করেন তারা বলতে পারবেন। কিন্তু আমার কথা হলো আজকে ভারতীয় ফুটবল যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা একটা খুব করুণ পরিস্থিতি, কঠিন পরিস্থিতি। কিন্তু মানে ভারতবর্ষ দেখো, প্রত্যেকটি ভারতীয়র মতো আমারও স্বপ্ন, আমার প্রত্যেক 4 বছর অন্তর অন্তর যখন বিশ্বকাপ আসে আমারও মনে হয় যে আমার দেশটার জন্য আমি নিজে গলা ফাটাই। আমি নিজে ব্যক্তিগতভাবে আর্জেন্টিনার ফ্যান। আর্জেন্টিনার ম্যাচ দেখতে দেখতে কোথাও তো নিজের দেশকে যেন রিলেট করি। এখন ইন্টারন্যাশনাল ফুটবল যে জায়গায় পৌঁছেছে, অথচ ময়দান বলে ছবিটা যখন আমরা দেখি, সত্যিই তো একসময় বাঙালির ভারতীয় ফুটবলের সে গৌরব ছিল, তারপর সেই গৌরব কোথায় যেন তলিয়ে গিয়েছে। ভবিষ্যতে কি কখনো এই রকম দিন আসা সম্ভব যেখানে ভারতীয় ফুটবল আবার ওয়ার্ল্ড কাপে পারফর্ম করবে? দেখো, তার জন্য তো একটা পরিকল্পনার ব্যাপার আছে। আজকে 2060 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য এখন থেকে প্ল্যান করছে জাপান। হ্যাঁ, তারা অলরেডি পরপর 8টা খেলে ফেললো, এই বছর কোয়ালিফাই করে 8টা ওয়ার্ল্ড কাপ হয়ে গেল। কিন্তু তারা কিভাবে আর রিপ্রেজেন্টেশন তাদের পক্ষে ঠিক আছে, এনাফ ইজ এনাফ, আমরা রিপ্রেজেন্ট 8টা ওয়ার্ল্ড কাপ হয়ে গেছে, আমরা ওই ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হব সেই মানে প্ল্যানিং করছে। এবং আমরা প্রত্যেক বছর যখন ওয়ার্ল্ড কাপ আসে আমাদের দেশের যারা বিদেশি কোচ তারা বলে বেড়ান যে আমরা হয়তো 26 না হলেও 26 তো চলে এলো, হয়তো 30 সালে খেলবো বা 34 সালে খেলবো। এবং ওই সব নিয়ে আমরাও বাঙালিরা বলো বা ভারতীয়রা বলো, ওই বিদেশিরা যে বলবেন সেই কথায় থাকি। এবং একটা পার্ট অফ মিডিয়াও সেটাকে খুবভাবে ফুলিয়ে ফুটিয়ে দেখায় যে ভারতবর্ষ হয়তো খেলবে। আমি আগামী 10 বছরের মধ্যে কোনো পজিটিভ দেখতে পাচ্ছি না। যদি ম্যাজিকের মতো হয়ে যায়, আরও যদি ধরো 36টার জায়গায় 48টা বা 60টা টিম বলছে নাকি, যে আমাদের প্রেসিডেন্ট, ফিফা প্রেসিডেন্ট বলছেন, এগুলো হলো ভোটের রাজনীতি বলে না, যে আজকে এই যে টিমগুলোকে বাড়িয়ে দেওয়া, তুমি 16টা থেকে 32টা থেকে 36টা হয়ে গেল, 24টা, 16 থেকে 24 হয়েছে, তারপর 36, তারপরে কিন্তু ওয়ার্ল্ড কাপটা দেখেও মানুষ দেখতে চাইবে না। কারণ সেখানে তো তুমি কোয়ালিটি তো আর হচ্ছে না, কোয়ান্টিটি চলে আসছে, কোয়ালিটি ওয়্যার উইল বি দ্য কোয়ালিটি। তো সেই জিনিসটা যদি করে, কারণ এখন সব কিছুই কিন্তু তুমি যেরকম বলো, এই যে এফসির একটা ভোটের ব্যাপার আছে, হ্যাঁ, ওই কনেবল আছে, ল্যাটিন আমেরিকা থেকে আছে, আমরা যে সব দেশগুলোকে যত ইনক্লুড করতে পারবো আমি তো অন্তত বুক ফুলিয়ে থাকতে পারবো, এরকম একটা আছে। যদিও ফিফা ইজ দ্য স্ট্রংগেস্ট গভর্নিং বডি ইন দ্য ওয়ার্ল্ড, মানে যত স্পোর্টস বডি আছে তার মধ্যে থেকেও ইনফিনিটো যেসব স্বপ্ন দেখাচ্ছেন যে 48টা ওয়ার্ল্ড কাপ খেলবে বা খেলবে, এতে হয়তো ভারতবর্ষ হয়তো খেলবে বা অন্য কোনো দেশ হয়তো যারা কখনো খেলেনি তারা খেলবে, এতে কিন্তু ওয়ার্ল্ড কাপের মানটা বাড়বে কিনা এটা বলা খুব মুশকিল। মানে আমি সেই জায়গায় নেই, বলতে পারবো না। তো আমরা নিশ্চয়ই সব ভাবি, আমরা যে ফুটবলের লোক, আমরা নিশ্চয়ই স্বপ্ন দেখি যে আজকে নয় কালকে নিশ্চয়ই খেলবো, কিন্তু স্বপ্ন দেখলে তো হবে না, স্বপ্নটাকে বাস্তবায়িত করতে গেলে যে প্ল্যান প্রোগ্রামের দরকার সেটার অভাব। এখন আইএসএলও মোস্টলি ডমিনেট করে বিদেশিরা। সত্যি কি আইএসএল স্ট্যান্ডার্ডের ভারতীয় ফুটবলার তৈরি হচ্ছে না? দেখো, আমার তো 10 বছর কেটে গেল, 2014 থেকে আজকে 2025 চলে এলো, 25, মানে 10টা হয়ে গেল। সেখানে ভারতীয় ফুটবলের কতটা হয়েছে বা ভারতীয় ফুটবল বা এগিয়েছে আমি বলতে পারবো না। ইয়েস, রিগার্ডিং ইনফ্রাস্ট্রাকচার, পেমেন্ট, যে 40 টাকার প্লেয়ার 400 টাকা পাচ্ছে, সেটাতে যদি বলা হয় ভারতীয় ফুটবল এগিয়েছে, সেটা হয়তো এগিয়েছে। আজকে ভালো মাঠ হয়েছে, নিশ্চয়ই মাঠ দরকার। আজকে যদি তুমি ইথিওপিয়ায় যাও, তুমি যদি নাইজেরিয়ায় যাও, তারা কি মাঠে প্র্যাকটিস করে দেখলে তুমি কেঁদে ফেলবে। কিন্তু তারা কিন্তু সেইভাবে তারা ওয়ার্ল্ড কাপ খেলে যাচ্ছে প্রত্যেক বছর। তাদের দেশের পরিকাঠামোও নেই, আমরা পরিকাঠামো এইসব বলে 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 করি বেড়াই, কিন্তু প্যাশন এবং যে ওয়ার্ল্ড কাপ খেলতে গেলে যে প্যাশন দরকার, এবং যে পরিকাঠামো বলতে যে প্ল্যানিং দরকার, যে গ্রাসরুট লেভেল থেকে, ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে, যেখান থেকে আমি ফুটবলাররা তৈরি করব, যারা আজকে 10 বছর বাদে বা 15 বছর বাদে বা 20 বছর বাদে একটা জায়গায় গিয়ে তারা ওই স্ট্যান্ডার্ড অ্যাচিভ করবে। আমরা এএফসিতে আজকে বাংলাদেশকে হারাতে গেলে স্ট্রাগল করছি, আফগানিস্তানকে হারাতে গেলে স্ট্রাগল করছি। তুমি ইরাক, ইরান, কাতার এগুলোকে ছেড়ে দাও, জাপান ছেড়ে দাও, কিন্তু উজবেকিস্তানকে তুমি হারাতে পারবে না। কিন্তু এই টিমগুলোকে, মালয়েশিয়া, লেবানন, সিঙ্গাপুর, এই সব টিমকে যদি আমরা ধারাবাহিকভাবে হারাতে পারি আগামী দিনে 5 বছর 6 বছর, যদি 4বারের জায়গায় 3বার যদি হারাতে পারি,
তখন আমরা মনে করব ইয়েস উই হ্যাভ অ্যাচিভড আ গোল, অ্যাচিভ আ স্টেপ। কারণ স্টেপ ফরওয়ার্ড। কিন্তু আজকে যদি তুমি দেখো নেপাল ভুটান এবং সাব কাপ চ্যাম্পিয়ন হয়ে আমরা হই হই করছি, সাব কাপটা কোনো স্ট্যান্ডার্ডই নয়। আজকে এএফসিতে আমরা স্ট্রাগল করছি ক্লাব লেভেলেও। এই যে মোহনবাগান ক্লাব এত দাপিয়ে বেড়াচ্ছে, সেই মোহনবাগান ক্লাব উজবেকিস্তান টিমের কাছে 6 গোল খেয়েছে 1 বছর আগে। আমি যখন মোহনবাগানের দায়িত্বে ছিলাম চায়নায় গিয়ে আমরা 6 গোল খেয়েছিলাম সাংঘাই সাংডাংয়ের কাছে। তো ডিফারেন্স ইজ লাইক দ্যাট। তো এই জায়গায় পৌঁছতে গেলে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক প্ল্যান করতে হবে। এই মুহূর্তে সেটা হওয়ার মোটামুটি তুমি কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। এই যে বিদেশিদের নিয়ে আসা হয় বা প্রাক্তন বিশ্বকাপার বা এই ধরনের, যেমন ধরো কিছুদিন আগে পর্যন্ত রয় কৃষ্ণ ভীষণ পপুলার ছিল, ডেভিড উইলিয়ামস খুব ভালো খেলতো। তো এই যে বিদেশিদের নিয়ে আসা, এই বিদেশিদের নিয়ে আসার ফলে সত্যি সত্যি কি ফুটবলের মানের কোনো উন্নতি হয়? দেখো, রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস এর কথা বললে আমার ইনভলভমেন্টটা চলে আসে। কারণ আমি 2018 যখন যে বছর জয়েন করি, যখন স্টিভ কপেল ছিল, এবং স্টিভ কপেল যখন রেজাল্ট দিতে পারেনি, ওনাকে সরিয়ে দেওয়া হবে, তখন আমরা প্লেয়ার রিক্রুটমেন্ট করি। এবং ওড়িশায় আমরা যখন লাস্ট ম্যাচ খেলতে গেছি, বিনয় চোপড়া আমাদের যে সিএফও ছিল, ও আমাকে ভিডিওস দিয়েছিল উইলিয়ামস রয়ের হোটেলে। আমি তখন দেখেছিলাম, আমি ব্লাইন্ডলি বলেছিলাম যে এদেরকে সই করাও, এরা আমাদের ভারতীয় ফুটবলে। এবং রয় কৃষ্ণা রিয়েলি ক্লাস প্লেয়ার, এবং ওর থেকে নিশ্চয়ই কিছু শিক্ষণীয় আছে। উইলিয়ামসও খুব কোয়ালিটি মানের প্লেয়ার। এবং এদের আশাতে আমি কি বললাম যে প্লেয়ারদের মানসিকতার তো একটা নিশ্চয়ই চেঞ্জ হয়েছে, নিশ্চয়ই হবে। কারণ তাদের সাথে যখন আজকে আমি রয় কৃষ্ণার সাথে যদি আমি রুম শেয়ার করি, ওর এক্সপিরিয়েন্সটা যখন একটা ভারতীয় খেলোয়াড় শুনবে বা নেবে, সেটাও আমি যখন সনি নডি আমার টিমে ছিল মোহনবাগানে, আমার আজহারউদ্দিনকে আমি ওর রুমমেট দিতাম, আমি পিন্টু মাহাতোকে কাটসুমির পাশে ঘরে রুমমেট দিতাম। যে তারা হয়তো তারা ইংলিশটা ভালো বলতে পারে না, কিন্তু ইয়েস নো হ্যালো হাই বলেও তো কিছুটা চালাবে, বা এক্সপিরিয়েন্স। আজকে সনি নডির পাশে থাকা মানে সে কি করছে, সে কটায় শুচ্ছে, সে কি প্রে করছে, এটাও কিন্তু তাকে মোটিভেট করবে বা ভালো খেলতে সাহায্য করবে। তো এই জিনিসটা নিশ্চয়ই আইএসএল আসার পরে হয়েছে কিছু ভালো, যে আজকে একটা ওয়ার্ল্ড কাপের প্লেয়ার বা আজকে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় যখন খেলছে, তার অ্যাটিটিউড, সে প্র্যাকটিসে কি করছে, তাকে ভারতীয় ফুটবলাররা ফলো করে নিজেদেরকে মোটিভেট করছে, এটা নিশ্চয়ই। কিন্তু গ্রাসরুট লেভেলে প্লেয়াররা তো তাদের ধরাছোঁয়ার বাইরে, তার সেটা করতে, সেই গ্রাসরুট লেভেলটাকে আমরা যতক্ষণ না ইমপ্রুভ করতে পারছি, আমাদের পক্ষে অনেক টাফ ওয়ার্ল্ড কাপ খেলা। এবং বাঙালি ছেলেকে জাতীয় দলে যাওয়ার জন্য যে প্রিপারেশনটা দরকার, আমরা তো বাঙালির ছেলেকে বাংলায় ধরেই রাখতে পারছি না। প্রীতম কোটালি বলো, সৌভিক চক্রবর্তী বলো, তো বাংলায় কনসিস্টেন্টলি রেখে দেওয়া, সেটাও কি ক্লাবগুলোর দায়িত্বের মধ্যে পড়ে না কোথাও? না দেখো, আমি জানি না, ক্লাব ফিলোসফি তো প্রত্যেক ক্লাবের আছে, বিভিন্ন ক্লাবের বিভিন্ন ফিলোসফি। তো আমার মনে হয় প্রতিটা ক্লাবের, যারা আমাদের এই কলকাতা থেকে যে 3টে ক্লাব খেলছে, অন্তত 5% বা এরকম একটা পার্সেন্টেজ, মানে 2-3টে খেলোয়াড় অন্তত মিনিমাম যাতে মানে লোকাল ট্যালেন্ট থাকে, সেটার দিকে নজর দেওয়া উচিত। আমি যখন ছিলাম মোহনবাগান ক্লাবে বা মোহামেডান ক্লাবে বা ইউনাইটেড স্পোর্টস ক্লাবে, আমি আমার মতো করে যতটা পেরেছি লোকাল প্লেয়ারদেরকে আমি প্রমোট করার চেষ্টা করেছি। আমার সময় প্রবীর দাস, প্রীতম কোটাল, সৌভিক চক্রবর্তী, সৌভিক ঘোষ, প্রণয় হালদার, প্রচুর খেলোয়াড়, এই পিন্টু মাহাতো বলো, আজহারউদ্দিন বলো, সৌরভ দাস আজকে ও জামশেদপুরে খেলছে, তারা প্রচুর খেলোয়াড়কে আমি আমার মতো করে আমি করেছি। তার সাথে সাথে বালওয়ান ছিল, যে ছিল, বলবিন্দর ছিল, বিক্রমজিৎ সিং ছিল, সেহনাজ সিং ছিল। তো এই নয় যে বাঙালিকেই খেলাতে হবে, যারা ভালো তাদেরকে নিশ্চয়ই সুযোগ দেওয়াটা দরকার আমার মনে হয়। আর টাটা ফুটবল একাডেমি থেকে একটা সময় খুব ভালো ভালো প্লেয়ার বেরিয়েছে, তারপর এখন আর লাস্ট কিছুদিন ধরে এরম কোনো একাডেমি নতুন করে তৈরিও হয়নি, বা যে একাডেমিগুলো আছে সেখান থেকেও এক্সিস্টিং খুব একটা ভালো বাঙালি ফুটবলার বেরোয়নি। না দেখো, বাঙালি ফুটবল বলে না, বাঙালি ফুটবল আমাদের বাংলার একটা ফুটবল কালচার, সেটা ডিস্ট্রিক্ট থেকেই ম্যাক্সিমাম খেলোয়াড়েরা তো এসছে, সেটা সাউথ 24 পরগনা বলো, নর্থ 24 পরগনা বলো, বা হাওড়া থেকেই ম্যাক্সিমাম, কলকাতার তো ছিলই। ব্যাপার হলো লোকাল যে জেলাভিত্তিক লিগগুলো বন্ধ হয়ে গেছে। আমরা যখন খেলতাম ডিস্ট্রিক্ট, সাউথ ক্যালকাটা লিগ যেগুলো হতো বিবেকানন্দ পার্ক লেকে, সেই সব বন্ধ হয়ে গেছে, এটা একটা কারণ। এবং জেলাভিত্তিক ফুটবলটা অনেক বেশি সীমিত হয়ে গেছে। তো এইগুলো কিন্তু একটা
মানে দায়ী করতে পারি যে প্লেয়ার মানে বেশি না আসার। তারপরে তো ট্যালেন্ট স্কাউটিং যেটাকে বলে সেটা তো আছেই একটা অভাব। তো অ্যাকর্ডিং টু ইউ, আমরা একেবারে পর্বের শেষের দিকে এসে পৌঁছেছি। এবার তোমাকে কয়েকটা খুব তাড়াতাড়ি প্রশ্ন করব। হু ইজ এ বেটার ফুটবলার বা বেটার স্ট্রাইকার, বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রী? সুনীল ছেত্রী। হু ইজ এ বেটার কোচ, পিকে ব্যানার্জি, অমল দত্ত? পিকে ব্যানার্জি। হু ইজ আ কি বলবো, হুইচ ক্লাব, মানে কোন ক্লাবের প্রতি তোমার ইমোশন বেশি জড়িয়ে, মানে সঞ্জয় সেন কোন ক্লাবের সাপোর্টার, ইস্ট বেঙ্গল না মোহনবাগান? আমি অ্যাজ এ কোচ আই ক্যান্ট সে দিস দ্যাট আই প্রেফার দিস ক্লাব অর দ্যাট ক্লাব, এটা না। যে কোনো ক্লাবের মানে কোচিং যখন অ্যাজ এ কোচ, whichever club, it may be United Sports Club because it was my first club in professional structure. তো নাথিং যে প্রেফারেন্স বলে কিছু হয় না এখানে। বিশ্বকাপে কোন টিমকে সাপোর্ট করো? বিশ্বকাপে লাস্ট এতে আমার চ্যালেঞ্জ ছিল, এবং আমি লেক ক্লাবে সিআরসি ক্লাবে এই ফুটবলের একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম ওয়ার্ল্ড কাপের আগে যে আর্জেন্টিনা এবছর চ্যাম্পিয়ন হবে। তো আমার খুব ভালো লেগেছিল, এবং আমার ছেলে যেহেতু মেসির ফ্যান, এবং মেসি মানে ওই সময় যখন গোল হয়ে যাবার পরেও যখন এমবাপ্পে গোল করে এমন জায়গায় এলো, আমার ছেলে থরথর করে টেনশনে কাঁপছে, আর আমি ঈশ্বরকে ডাকছি অন্তত আমার ছেলের জন্য জিতিয়ে দাও। মানে কারণ যা অত্যাচার আরম্ভ করবে বাড়িতে, হয়তো ভাঙতে শুরু, খায় না মেসি যদি যায় ও খায় না, এরম ছিল পরিস্থিতি। এবং ও বার্সেলোনার খুব ফ্যান ছিল, এবং মেসিরও এমনি ফ্যান। তো এনিওয়ে আমি স্পেনের খুব ভক্ত ছিলাম। যখন ইউরো আমি দেখছি 2008 থেকে যখন আমি ক্যাম্পে ছিলাম, সেই সময় যে পরপর তারা ইউরো এবং স্প্যানিশ চ্যাম্পিয়ন হলো, এবং যেহেতু আমি মেসিকে লাইক করি, মেসি অন্তত ওয়ার্ল্ড কাপটা পাক, সেটা আমি ঈশ্বরের কাছে সবসময় চাইতাম। এবার এবছর দেখা যাক, এবছরও আর্জেন্টিনা খুব যথেষ্ট ভালো টিম, এবং দেখা যাক। কোচ হিসেবে তুমি, তোমার মতে কে বেটার ফুটবলটা খেলে, মেসি না রোনাল্ডো? না দেখো, বেটার ওইভাবে না, দুটো ডিফারেন্ট টাইপের প্লেয়ার। হ্যাঁ, আমি মেসিকে এগিয়ে রাখি এই জন্যে যে ও গোল তো কোচ করে এবং অ্যাসিস্ট যদি আমরা দেখি, এবং রোনাল্ডোকেও কোনো অংশে তুমি কম বলতে পারবো না, কারণ রোনাল্ডোকে তার যে শেষ মুহূর্তে লড়াই করার মানসিকতা এবং যে গোল স্কোরিং এবিলিটি, দুজনে দু রকমের ব্যাপার। কিন্তু আমি অন্তত 1% হলেও আমার পার্সোনাল প্রেফারেন্সে আমি মেসিকে এগিয়ে রাখবো। লিওনেল মেসি না ডিয়াগো আর্মান্ডো মারাডোনা? নো, মেসি। মেসি, ইয়েস। ওকে, ফ্যান্টাস্টিক। না, আমি সবসময় বলি ফর দোজ হু আর ফলোয়িং দ্য আইডলস, মানে কারণ ফুটবলের বাইরেও ক্যারেক্টার বলে একটা জিনিস আছে। আমি 86-এ মারাদোনার ভক্ত ছিলাম, এবং তারপর থেকে মারাদোনার যেসব কীর্তি, এবং ওপেন স্টেডিয়ামে বসে চুরুট খাওয়া, দিস ইজ এ ভেরি ব্যাড এক্সাম্পল ফর দ্য ইউথস। যারা ফুটবল যারা আইডল, তারা যদি মারাদোনাকে দেখে যে ওইভাবে ড্রাগ অ্যাডিক্ট একজন, যে বল নাচাতে পড়ে যাচ্ছে, এবং সে ওপেন চুরুট স্মোক করছে, ইটস নট আইডল ফর দোজ ফলোয়িং আইডল, মানে যারা স্টারকে ফলো করে তাদের পক্ষে। ইয়েস, তুমি খেলাটা শিখবে, কিন্তু যারা আইডলকে ফলো করে তারা কিন্তু তার হাঁটা চলা, তার চুলের অঙ্গভঙ্গি, যারা রোনাল্ডোকে ফলো করে তারা রোনাল্ডোর মতো দাঁড়ায়। তারা কি রোনাল্ডোর মতো ফুটবলটা খেলতে পারে? রোনাল্ডো খেলতে 10 বার ক্যামেরার দিকে দেখায়, যে স্ক্রিনের দিকে তাকায়, বাট ইউ উইল নট ফাইন্ড মেসি ইভেন এ সিঙ্গল টাইম লুকিং হোয়াট হি ইজ ডুইং। বাট রোনাল্ডো ইজ কনসাস, আমাকে কেমন দেখতে লাগছে বা আমি কি করছি সেটা স্ক্রিনে দেখে। বাট ইফ ইউ সি ইভেন মেসি টুডে, হি উইল নেভার লুক অ্যাট দ্য স্ক্রিন হোয়াট ইজ ডুইং, বিকজ পিপল আর লুকিং অ্যাট হিম। তো পিপল, যারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাকে দেখছে তাদের কাছেই আনসার। তো এইভাবে হয় না, মানে এটা আমার মতবাদ। আমার সাথে হয়তো যারা, আমি সরি, রোনাল্ডোর যারা ভক্ত তাদেরকে হয়তো আঘাত দিয়ে থাকতে পারি, কিন্তু বা মারাদোনার যারা ভক্ত তাদেরকে আঘাত দিয়ে থাকতে পারি, কিন্তু আমি কখনোই বলবো না যারা আপকামিং ইউথ যারা ফুটবল খেলে বা স্বপ্ন দেখে, তারা নিশ্চয়ই মারাদোনা বা মেসির মধ্যে যদি বাঁচতে হয়, নিশ্চয়ই মেসিকে বাঁচবে। টুটুবাবু না নিতুবাবু?
এইভাবে বলা যায় না তো। আমি তো নিতুদার সাথে কাজ করিনি, টুটুদার সাথে আমি ছিলাম মোহনবাগানে। বেশ, তোমাকে সহজ করে দিচ্ছি, টুটু বাবু না সুলতান সাহেব? না, দুজনে দু রকমের লোক, দুজনকেই আমি এতে রাখবো, দুজনে দু রকমের লোক। টুটুদার ইনভলভমেন্ট অনেক বেশি, মানে পাগলাম অনেক বেশি, কিন্তু সুলতান আহমেদ একটা ডিসেন্ট, অতি সজ্জন ভদ্র মানুষ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আজকে যে ছেলেটা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখছে, সে কি ফুটবলার হওয়ার স্বপ্নটাকে কন্টিনিউ করবে, না এই এখন যা বাংলার ফুটবলের অবস্থা, স্বপ্ন দেখাটা বন্ধ করবে? না, নিশ্চয়ই স্বপ্ন দেখবে, এবং স্বপ্ন দেখলে এখনও সুনীল ছেত্রীকে ফলো করতে হবে। 40 বছর বয়সে ওর যা খিদে, ওর যা এফার্ট দেওয়ার ক্ষমতা, লড়াই করার মানসিকতা অন্তত, এবং উইদাউট সাফিসিয়েন্ট হাইট, যারা অনেকে নিজেকে ভাবে আমার হাইট বল, আমি বেঁটে, আমি দুর্বল, আজকে যদি আমি বাজারের ব্যাগ নিয়ে ইনিয়েস্তাকে এই রাস্তা দিয়ে পাঠিয়ে দিই, কেউ বলবে না যে ও ইনিয়েস্তা, ও একটা ফুটবল প্লেয়ার না একজন বাজার করতে যাচ্ছে, বাট হি ইজ আ ফুটবল প্লেয়ার। তো ফুটবল প্লেয়ার হতে গেলেই যে তোমাকে 6 ফুট হতে হবে, নট দ্যাট। স্বপ্নটা দেখতে হবে, সেই স্বপ্নটা পূরণ করার জন্য যা যা করণীয় কাজ, হার্ড ওয়ার্ক, সেইটা করতে হবে। সাকসেস কেউ তোমার দরজার গোড়ায় দিয়ে যাবে না। সাকসেস পেতে গেলে ওই জায়গায় তোমাকে পৌঁছতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে। হার্ড ওয়ার্ক করলে ইউ উইল গেট এনিথিং অ্যান্ড এভরিথিং। আর যত লক্ষ লক্ষ বাঙালি যারা আজও গৌরবময় বাংলার ফুটবলকে দেখতে চায়, তাদের জন্য কোচ সঞ্জয় সেনের কি মেসেজ থাকে? না, ফুটবল খেলাটা দেখুন, এনকারেজ করুন, নেগেটিভিটিটাকে বাদ দিয়ে দিন। সমালোচনা আমরা সবসময় পছন্দ করি বা ওটাই করি। বাংলার ফুটবল, বাঙালি ফুটবলাররা আবার উঠে আসবে, আই এম 100% শিওর। সো সাপোর্ট করতে হবে, সাপোর্ট করলে অনেক কিছু সম্ভব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দিস ওয়াজ আনফিল্টার্ড সঞ্জয় সেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।